হাজার বছর আগে যখন মানুষ সভ্যতার ছোঁয়া পায়নি, তখন থেকে মানুষ এই চাঁদের গল্প শুনছে। আমরাও আজও শুনি সেই গল্প। সে হাজার বছর আগে ঘটে যাওয়া একটা এমন ঘটনা আজ আমরা শুনবো, যেটার পুনরাবৃত্তি হচ্ছে এই 2024 সালে। মুভিটার নাম গাঙ্গোভা। চলুন গল্পে চলে যাই। 1070 সাল। চাঁদনি রাতে এক বয়স্ক দাদি গল্প শোনাচ্ছে ছোট ছোট বাচ্চাদের। সে বলছে, আজ যা হচ্ছে তার সাক্ষী এই চাঁদ। আজ থেকে হাজার বছর আগে যা হয়েছে তারও সাক্ষী ছিল এই চাঁদ। এমনকি ভবিষ্যতে এই চাঁদ এমনই থাকবে। ইতিহাস বারবার ফিরে আসে, বিভিন্নভাবে, বিভিন্ন রূপে। এরপরেই আমরা দেখি 2024 সালের ঘটনা। ইন্ডিয়ার এক গোপন ল্যাবে কিছু একটা রিসার্চ করা হচ্ছে। কিছু বাচ্চাদের ব্রেনে মেমোরির উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। কিন্তু হঠাৎই অ্যালার্ম বেজে ওঠে। তাদের এক্সপেরিমেন্টে 70% সাকসেসফুল হওয়া এমন একটা বাচ্চা ল্যাব থেকে পালিয়ে যায়। তার নাম জিতা। জিতা সবার থেকে পালিয়ে কোনো মতে একটা ট্রেনে উঠে পড়ে। তার মধ্যে বিশেষ কিছু পাওয়ার আছে। জিতা ট্রেনে উঠেই একটা পাথর দিয়ে কিছু একটা ছবি আঁকে, আর সে ট্রেনেই ঘুমিয়ে পড়ে। এদিকে গোয়াতে এক পুলিশ অফিসার ফোন দেয় কুলিকে। বলে, ফার্নান্দেজ কোথায়? ওকে যা কাজ দেওয়া হয়েছিল সেটা কি ও করেছে? কুলি বলে, স্যার আপনি টাকাটা রেডি রাখুন, ফার্নান্দেজ অন দ্য ওয়ে। তখন আমরা দেখি ফার্নান্দেজকে স্টাইলিস্ট বডি বিল্ডার ডান্স করার মতো করে গুন্ডাদের পিটাচ্ছে, জানালা ভাঙছে, কাঁচ ভাঙছে আর এনজয় করছে। এরপরে একজনকে ধরে গাড়িতে উঠিয়ে তারা রওনা হয়। তখন লোকটা বলে, ভাই তোরা কে, পুলিশ না ডাকাত? কুলি বলে, আরে স্যার আমরা না পুলিশ না ডাকাত, আমরা বাউন্টি হান্টার। টাকার বিনিময়ে পুলিশের হয়ে কাজ করি। যে কাজ পুলিশ অফিসিয়ালি করতে পারে না, আমরা সেটা আনঅফিসিয়াল ভাবে করি। আর আজকের কাজ ছিল তোকে পুলিশের হাতে উঠিয়ে দেওয়া। এই কথা হচ্ছে, এরই মাঝে আরও একটা গাড়ি সেখানে চলে আসে, আর সেই লোকটার হাত বেঁধে দেয় একটা মেয়ে, আর তার নাম অ্যাঞ্জেল। সেও একই পেশার মেয়ে। ফার্নান্দেজ আর অ্যাঞ্জেল পুলিশের কাছে আসে আর বলে, একে আমি ধরেছি, আমাকে 5 লাখ দিন। পুলিশ বলে, আরে তোমরা মারামারি না করে ভাগ করে নাও দুজনে, তাহলেই তো হয়। দুজনেই তো আমার জন্য কাজ করো, এত ঝামেলা কেন? তখন কুলি বলে, স্যার এটা স্যাড একটা লাভ স্টোরি। একদিন এক বাউন্টিকে ধরার জন্য যায় ফার্নান্দেজ। সেখানে তার দেখা হয়ে যায় অ্যাঞ্জেলের সাথে। অ্যাঞ্জেল ওই বাউন্টিকে আগে ধরেছিল। সেখান থেকেই দুজনের পরিচয়। সেখান থেকেই দুজন একসাথে সুন্দর মুহূর্ত তারা পার করছিল। একে অন্যকে নিয়ে ঘুরতে যাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া, একসাথে বাউন্টি ধরা, সব অনেক সুন্দর চলছিল। কিন্তু হঠাৎই ঘটে এক ঘটনা। দুজনেই ড্রিঙ্ক করে একে অন্যকে মারতে শুরু করে এক রাতে। মজার ছলে শুরু হওয়া মারামারি একটা সময় সিরিয়াস হয়ে যায়। এরপর থেকেই দুজনে দুজনের শত্রু হয়ে পড়ে। কেউ কাউকে দেখতে পারে না। পুলিশ অফিসার এবার জিতু নামের একজনকে ধরে আনার কাজ দেয় তাদের। তবে তার ভাই শহরের বড় মাফিয়া, তাই জিতুর কোনো ক্ষতি না করে তাকে নিয়ে আসতে হবে। ফার্নান্দেজ কাজে লেগে যায়। সে সব ধরনের তথ্য জোগাড় করে, ক্যালকুলেশন করে, কিন্তু অ্যাঞ্জেল রিল্যাক্সে থাকে। ফার্নান্দেজ শেষ পর্যন্ত খুঁজে পায় জিতুকে, কিন্তু তারা গিয়ে দেখে জিতু নেশা করে অনেকগুলো মেয়েকে নিয়ে শুয়ে আছে। তখন কুলি আর ফার্নান্দেজ যায় জিতুকে উঠিয়ে আনার জন্য। ঠিক তখনই জিতু বন্দুক বের করে ফেলে, আর হাতাহাতিতে বন্দুকের গুলি চলে যায়। জিতু সেখানে মারা যায়। ফার্নান্দেজ আর কুলি দুজনে চুপচাপ সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তখনই তারা দেখে সেখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। আর এটাই সেই ছেলে, নাম জিতা। দুজনেই সেখান থেকে পালিয়ে চলে আসে। কিন্তু কিছু সময় পর সেই জায়গাতে অ্যাঞ্জেল গিয়ে ছেলেটাকে দেখে। সে ছেলেটাকে বাসায় নিয়ে আসে, আর ছেলেটা একটা ছবি আঁকা শুরু করে। ফার্নান্দেজ ছেলেটাকে আঁকতে দিবে না, কারণ সে যদি ছবি এঁকে ফেলে তাহলে সবাই জেনে যাবে খুনটা কে করেছে। এই জন্য অ্যাঞ্জেলের বাসা থেকে কুলি আর ফার্নান্দেজ ছেলেটাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যেতে থাকে। ছেলেটা অদ্ভুতভাবে আবারও তাকিয়ে আছে ফার্নান্দেজের দিকে। হঠাৎ খিঁচুনি উঠে সে অজ্ঞান হয়ে যায়। ফার্নান্দেজ ছেলেটাকে হসপিটালে নিয়ে যায়। চেক আপ করানোর পর ডক্টর জানায় তার লাইফে এমন অদ্ভুত জিনিস সে আগে কখনো দেখেনি। ছেলেটার মাথায় কোনো অপারেশন করা হয়েছে। তার ব্রেনের সেলগুলো অস্বাভাবিক। বিষয়টা ফার্নান্দেজের কেমন যেন লাগে। এমনকি যেদিন থেকে সেই ছেলেটাকে সে দেখেছে, তার মধ্যে কেন যেন একটা খালি খালি অনুভব হচ্ছে। এদিকে পুলিশ অফিসার ফোন দিয়ে বলে, জিতুর মার্ডার হয়েছে, সেই খবর জেনে গেছে তার ভাই। সে যেভাবেই হোক খুঁজে বের করবে তোমাদের, তাই তোমরা কিছুদিন লুকিয়ে থাকো। ফার্নান্দেজ ছেলেটাকে নিয়ে একটা হোটেলে আসে। ছেলেটা হঠাৎই ওয়ালে কিছু আঁকাআঁকি করতে শুরু করে। ফার্নান্দেজের মনে হতে থাকে সে এ ধরনের জিনিস আগেও দেখেছে। রাতে সবাই শুয়ে পড়ে। হঠাৎই ফার্নান্দেজ উঠে দেখে ছেলেটা তার পায়ের কাছে বসে আছে, আর অপলক মায়া ভরা চোখে তার দিকে দেখছে। ছেলেটা ফার্নান্দেজের হাত তার মাথায় রাখে। ঠিক তখনই সেখানে আসে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল বলে, আমি তো রিল্যাক্সে থাকি,
তোমাদের সব কাজ হলে আমি সেই জায়গায় পৌঁছে যাই, কারণ ব্রেকআপের সময় কুলিকে একটা লকেট দিয়েছিলাম যেটায় ট্র্যাকার আছে। সেই ট্র্যাকার ফলো করে তোমাদের আমি খুঁজে পাই। সব তোমরা করো, ফল ভোগ করি আমি। আর ঠিক তখনই সেই হোটেলের সামনে কয়েকটা গাড়ি, হেলিকপ্টার চলে আসে, আর কিছু লোক তুফানের মতো গুলি করতে থাকে। গুলির সামনে দাঁড়ানো যাচ্ছে না। একটা সময় তারা ছেলেটাকে বেঁধে নিয়ে চলে যেতে থাকে। ফার্নান্দেস আটকানোর জন্য পিছনে যেতে শুরু করে, আর ছেলেটা কাঙ্গু বলে ডাক দেয় আবারও। ফার্নান্দেসের মনে হতে থাকে এই জিনিসটা তার সাথে এর আগেও হয়েছে। চলুন দেখে আসি কাঙ্গুকে, কাঙ্গুর অতীত কি ছিল। 1070 সাল, সে সময় রোমান সম্রাট তার নতুন আশ্রয় খোঁজার জন্য বেরিয়ে পড়ে 25,000 সৈন্য নিয়ে। তাদের উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ দখল করার, কিন্তু এর জন্য তাদের আশ্রয় দরকার। সেই আশ্রয়ের জন্য তারা একটা দ্বীপ খুঁজতে থাকে। ভারত সাগরের সবচেয়ে সমৃদ্ধ 5টা দ্বীপ হচ্ছে মান্দার, মেঙ্গোডা, মোকাডু, আরাত ও পেরুমাল। 5টা দ্বীপ সাগরের মধ্যে পাশাপাশি। প্রথমেই রোমান সম্রাট ভাবে পেরুমাল দ্বীপ দখল করবে তারা, কারণ এই দ্বীপে অনেক খাবার আছে, 25,000 সৈন্য থাকার জন্য উপযুক্ত জায়গাও আছে। মান্দার আর পেরুমাল বন্ধু দ্বীপ, তাদের প্রধানের মধ্যে অনেক ভালো সম্পর্ক। এই সুযোগ নিয়ে রোমান সম্রাট কুরুবা নামের একজনকে টাকার লোভ দেখিয়ে পাঠায় পেরুমাল গ্রামে। কুরুবা তার বউ বাচ্চার সাথে যায় পেরুমাল দ্বীপে। সেখানে গিয়ে সে প্রধানের সাথে গিয়ে বসে, গল্প করে আর বলে, আমাদের গ্রামে, আমাদের দ্বীপে অনেক বড় কিছু জাহাজের অর্ডার এসেছে। আপনাদের এখান থেকে কিছু শক্তিশালী ব্যক্তির সাহায্যের দরকার, যেন কাজটা তাড়াতাড়ি হয়। প্রধান তখন 100 জন সৈনিক নিয়ে যাওয়ার অনুমতি দেয়। সবাই প্রস্তুত হয়ে যাত্রা শুরু করে। কিন্তু একটা নির্জন জায়গায় যাওয়ার পর কুরুবা শঙ্খে ফু দেয়, আর আশেপাশে লুকিয়ে থাকা সব যোদ্ধারা ঝাঁপিয়ে পড়ে সেই 100 জনের ওপর। একে একে সবাইকে তারা মেরে ফেলে, আর প্রত্যেকের হাত কেটে নিয়ে যায় আর রোমান সম্রাটের কাছে জমা দেয়। প্রত্যেক হাতের বিনিময়ে 2টা করে স্বর্ণ মুদ্রা। 100 জনের মৃত্যু হয়ে যায়। এবার কুরুবা আবার প্রধানের কাছে যায় আর বলে, আপনাদের বীরদের কাজ দেখে সবাই অনেক প্রশংসা করছে, সবাই অনেক খুশি। আপনি যদি আর কিছু লোক দিতেন, আমরা খুব তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারতাম। তখন প্রধান আরও 100 জনকে নিয়ে যাওয়ার হুকুম দেয়। সবাই মিলে যাচ্ছে। ঠিক সেই আগের জায়গায় আসলে 100 জনের মধ্যে থেকে একজন বলে, ডাক কুরুবা, তোর যোদ্ধাদের আরেকবার ডাক, আজ দেখি কে তোকে বাঁচায়। এই লোকটা গতদিনও ছিল 100 জনের মধ্যে। সে লুকিয়ে দেখে কুরুবার ষড়যন্ত্র, আর নিজের একটা হাত কেটে দেয় আর মরার ভান করে পড়ে থাকে। এরপর সে গ্রামে ফিরে কাঙ্গুবাকে সে সব কিছু জানায়। তখন আমরা দেখি কাঙ্গুবা আসে, নিজেই শঙ্খ বাজায় আর সব যোদ্ধাদের আমন্ত্রণ জানায়। সে একাই সবাইকে দৌড়িয়ে মারতে থাকে, কারো গলায়, কারো হাতে, কারো পায়ে, কারো মাথায়। কাউকে জীবন্ত পুঁতে ফেলে। প্রধানের ছেলে, শূরবীর যোদ্ধা, তার বীরগাথা সবাই জানে। এবার সে কুরুবার হাত কেটে ফেলে আর গ্রামে নিয়ে আসে। বিশ্বাসঘাতককে চিতার উপর রাখা হয়, তাকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। কিন্তু কুরুবার বউ, কুরুবার ছেলে বলে, জীবন দান দিন ভাইয়া, আমার ছেলের কথা ভেবে মাফ করে দিন। কিন্তু কাঙ্গু বলে, শাস্তি তো তার প্রাপ্য। লোভ লালসার পথে যেন কেউ আর না যায়, এই জন্যই এই শাস্তি। এরপর সেই সব বিধবা মহিলারা মিলে কুরুবাকে জীবন্ত জ্বালিয়ে দেয়, যাদের মেরে ফেলেছিল কুরুবা। কুরুবার বউ তার ছেলে নিজ চোখে দেখে এই দৃশ্য। গ্রামের সবাই বলে, এই জ্বলন্ত আগুনে কুরুবার পরিবারকেও মেরে ফেলা উচিত, তাদেরকেও পুড়িয়ে ফেলা উচিত। বেইমানের রক্ত বেইমানই করে। কিন্তু কাঙ্গুবা বলে, না, ওদের কেউ কিছু বলবে না। লোভ কারো রক্তে থাকে না, স্বভাবে থাকে। কিন্তু গ্রামের সবাই মৃত্যু মৃত্যু বলে চিৎকার করতে থাকে। তখনই কুরুবার বউ তার ছেলের হাত কাঙ্গুবার হাতে দিয়ে বলে, ভাইয়া কথা দাও, আমার ছেলেকে তুমি যেভাবেই হোক বাঁচাবা, তাকে দেখে রাখবা, কিছু হতে দিবা না। এই বলে সে ওই জ্বলন্ত আগুনে লাফ দেয়। আর কুরুবার ছেলে পূর্বা এক মুহূর্তে তার মা, তার বাবা দুজনকেই আগুনে পুড়ে যেতে দেখে। সে কিছুই করতে পারে না। এরপর কাঙ্গুবা বলে, আজ থেকে পূর্বা আমার ছেলে, ও আমার ছেলে। আজ থেকে ওর দিকে কেউ চোখ তুলেও তাকাবা না। কাঙ্গুবা ছোটদের বড়দের সবাইকে যুদ্ধের কৌশল শেখায়। সে নিজেই সবাইকে প্রশিক্ষণ দেয় যেন এই পেরুমাল দ্বীপে সবাই এক একজন কাঙ্গুবার মতো সাহসী ও যোদ্ধা হয়ে ওঠে। পূর্বাকেও সে নিজ হাতে যুদ্ধ কৌশল শিখাতে থাকে। এদিকে রোমান সম্রাট যায় রক্তের দ্বীপ আরাতে। সেখানকার প্রধান উধিরানের 3 ছেলে। এই গ্রামের মানুষ রক্তপিপাসু আর পেরুমাল দ্বীপের পূর্ব শত্রু। সম্রাট বলে, পেরুমাল আমাকে দিয়ে দাও, আমি তোমাদের মালামাল করে দেব।
এই শুনে উধিরানের দুই ছেলে বলে, বাবা আমাদের অনুমতি দেন। উধিরান অনুমতি দেয়। তারা দুজনে কিছু যোদ্ধা নিয়ে গোপনে চলে যায় পেরুমাল গ্রামে। সবাই গাছের উপর লুকিয়ে পড়ে। যখন কাঙ্গুবা নিচ দিয়ে যাচ্ছিল ঠিক তখনই সবাই আক্রমণ করে দেয়। কাঙ্গুবা একটা গাছের গুড়ি উঠিয়ে নেয় আর চারপাশে ঘোরাতে থাকে। তার আশেপাশে কেউ আসতে পারছে না আর সবাইকে সে মারতে থাকে। এক পর্যায়ে পূর্বাকে ডেকে কাঙ্গুবা বলে, আমার তলোয়ারটা দাও পূর্বা। পূর্বা তলোয়ারটা দেয় ঠিকই, কিন্তু সেটা কাঙ্গুবার কাঁধে ঢুকিয়ে দেয় আর বলে, আমি কাঙ্গুবার না, কুরুবার ছেলে। আর সেখান থেকে সে পালিয়ে যায়। কিন্তু কাঙ্গুবা থামে না। সে তলোয়ারটা বের করে উধিরানের দুই ছেলেকে মেরে ফেলে। তলোয়ার মাথার এপার ওপার করে দেয়। এরপর যখন গ্রামে আসে কাঙ্গুবা, গ্রামের সবাই বলে সেদিনই মেরে ফেলা উচিত ছিল পূর্বাকে। কিন্তু কাঙ্গুবা যায় পূর্বাকে খুঁজতে। সে জঙ্গলে পূর্বাকে খুঁজতে থাকে আর পূর্বার সামনে গিয়ে তাকে শান্ত করে বলে, আমি কথা দিচ্ছি আমার মৃত্যু তোমার হাতেই হবে, তবে এখন এই গ্রামের আমাকে প্রয়োজন। তাই সব শেষে আমি তোমার কাছে আত্মসমর্পণ করব। তোমার পরিবারের মৃত্যুর দায় আমার, তাই তোমার হাতেই আমার মৃত্যু হবে, কথা দিচ্ছি। এই বলে পূর্বাকে গ্রামে নিয়ে আসে কাঙ্গুবা। সবাই ইট পাথর ছুঁড়ে মারতে থাকে আর গ্রামের প্রধান হুকুম দেয় পূর্বাকে কালো জঙ্গলে পাঠানো হবে। এই গ্রামে তার কোনো জায়গা নেই। কিন্তু কাঙ্গুবা বলে, বাবা আমি ওর মাকে কথা দিয়েছিলাম, ওকে আমি রক্ষা করব, তাই কালো জঙ্গলে আমিও যাব ওর সাথে। এই বলে পূর্বা আর কাঙ্গুবা দুজনেই কালো জঙ্গলের দিকে রওনা হয়। কথিত আছে এই জঙ্গল নাকি অনেক ভয়ানক, বেঁচে থাকাও অসম্ভব প্রায়, কিন্তু তারপরও তারা চলে যায়। কাঙ্গুবা পূর্বাকে মানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পূর্বার মন থেকে রাগ ঘৃণা কোনোভাবেই যাচ্ছে না। কাঙ্গুবা তার জন্য অনেক কিছু করতে থাকে। তার জন্য দোলনা বানায়, খাবার বানায়, শঙ্খ খুঁজে আনে, সব কিছু সে করতে থাকে। এদিকে উধিরান তার ছেলেদের মৃত লাশ দেখে পাগল হয়ে যায়। তাদের বিধি অনুযায়ী মৃত ব্যক্তির শরীর থেকে মাংস খায় কাক, এতে মৃতের আত্মা মুক্তি পায়। কিন্তু কোনো কাকই উধিরানের ছেলেদের মাংস খাচ্ছিল না। তখন উধিরান প্রতিজ্ঞা করে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব, আমার ছেলেদের স্বর্গের পথ খোলা থাকবে। এরপর সব দ্বীপের প্রধানকে ডাকা হয় পাহাড়ে। সেখানে তাদের মধ্যে সমঝোতা করার চেষ্টা করা হয়, কিন্তু উধিরান সেখানে প্রতিশোধ নিতে যায় আর সবার উপর আক্রমণ করতে শুরু করে। দুই দ্বীপ তার পক্ষে চলে যায়। এরপর পেরুমালের প্রধান একটা পাহাড়ে উঠে সেখান থেকে সে কাঙ্গুবাকে খবর পাঠায়, তাকে জানিয়ে দেয় কে কে তাদের পক্ষে কে কে তাদের বিপক্ষে। আর সেই পাহাড়ে উঠে উধিরান তাকে ফেলে দেয় নিচে আর মেরে ফেলে। এরপর উধিরান তার সব সৈন্য নিয়ে জাহাজে করে আসতে থাকে পেরুমাল দ্বীপের দিকে। সেখানে সবাই ভয়ভীত হয়ে যায়, কারণ তাদের গ্রামের প্রধান আর কাঙ্গুবা দুজনেই নেই গ্রামে। কিন্তু তারা খেয়াল করে হঠাৎ জাহাজগুলো কালো জঙ্গলের দিকে যাচ্ছে। জাহাজ থেকে যোদ্ধারা নামে, জঙ্গলের মধ্যে ছড়িয়ে যায়। কাঙ্গুবা পূর্বাকে বলে, তুমি এখান থেকে বের হবা না। পূর্বা বলে, এতজনের সাথে তুমি একা কিভাবে লড়াই করবে? কাঙ্গুবা হাসে আর বলে, এত সুন্দর বন, এত সুন্দর প্রকৃতি থাকতে অন্য কারো প্রয়োজন হবে না। তখন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উধিরানের লোকেরা আসতে থাকে আর কাঙ্গুবা বুদ্ধির মাধ্যমে তাদের একে একে মারতে শুরু করে। কখনো আগুনের গোলা ছেড়ে, কখনো বিচ্ছু ছেড়ে, কখনো বিষাক্ত সর্পবাণ দিয়ে, কখনো নিজের হাতে, এমনকি সে পাহাড়ের উপর থেকে পাথরও ফেলে দেয়। এভাবে অনেক যোদ্ধাকে সে মেরে ফেলে। শেষে একটা পর্যায়ে আবারও পূর্বা বলে, কাঙ্গুবা তোমার তরোয়ালটা নাও। এই বলে পূর্বা কাঙ্গুবার হাতে তরোয়ালটা দেয়, কিন্তু তরোয়ালটা এবার পূর্বা কাঙ্গুবার হাতেই দেয়। মন থেকে রাগ প্রতিশোধের আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে। সে কাঙ্গুবার সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে কিছু সৈন্য পূর্বাকে নিয়ে পালিয়ে যায়, তাকে জাহাজে নিয়ে চলে যায়। উধিরান বলে, জঙ্গল তোর আস্তানা, সমুদ্র আমার, আয় তোর ছেলেকে বাঁচাতে আমার সামনে আয়। কাঙ্গুবা জঙ্গলের সবাইকে মেরে জাহাজে এসে পড়ে, কিন্তু উধিরান পূর্বাকে বেঁধে রেখেছে দড়ি দিয়ে, আর সেই দড়িটা ছেড়ে দেয় আর পূর্বা সমুদ্রে পড়ে যাবে। ঠিক তখনই কাঙ্গুবা সেই দড়িটা এক হাতে টেনে ধরে আর অন্য হাতে সবার সাথে লড়াই করতে থাকে। দড়ি ছেড়ে দিলেই কয়েকশো শার্ক তাকে খেয়ে ফেলবে। কাঙ্গুবা পূর্বার হাতে একটা অস্ত্র দেয় আর শার্কদের সাথে লড়াই করতে বলে। এদিকে উধিরান কাঙ্গুবাকে মারতে থাকে। এসব দেখে পূর্বা বলে, বাবা তুমি পুরো গ্রামের আশা ভরসা, আমি মারা গেলে একটা জীবন যাবে, কিন্তু তুমি না থাকলে পুরো দ্বীপ শেষ হয়ে যাবে, তাই আমি চলে যাচ্ছি। এই বলে পূর্বা দড়িটা কেটে দেয় আর সমুদ্রে পড়ে যায়, আর সব শার্ক তাকে খেয়ে ফেলে। কাঙ্গুবা তার প্রতিজ্ঞা পালন করতে ব্যর্থ হয়। সে পূর্বাকে বাঁচাতে পারে না, কিন্তু উধিরানকে সে ছাড়েনি।
সে উধিরানের গলা ছিঁড়ে ফেলে আর ঝুলিয়ে দেয় জাহাজের সাথে। উধিরানের মারা যাবার খবর শুনে তার অবৈধ সন্তান, নাজায়েজ সন্তান, সে আসে তার বাবার চিতায় আগুন দিতে আর প্রতিজ্ঞা করে গাঙ্গুবাকে শেষ করার দায়িত্ব এবার তার, কারণ তার শরীরেও তার বাবার রক্ত বইছে। এবার 2024 সালে চলে আসি। ঠিক একইভাবে জিতাকে ধরে নিয়ে যাচ্ছিল আর ফার্নান্দেজ তাদের পেছনে পেছনে যেতে থাকে, ঠিক যেমনটা পূর্বা আর গাঙ্গুবার সাথে হয়েছিল। জিতাকে নিয়ে কিছু আর্মি প্লেনে উঠে আর ফার্নান্দেজ বাইক চালিয়ে লাফ দিয়ে সেই প্লেনে উঠে পড়ে। ভেতরে মারাত্মক ফাইট হয়। হঠাৎ করে জিতার শক্তি জাগ্রত হয়ে যায়, কন্ট্রোলের বাইরে চলে যায়। তখন আর্মিদের নির্দেশ দেওয়া হয় তার মাথাটা কেটে ফেলতে, যেন সেই শক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু জিতাকে মারার আগেই ফার্নান্দেজ সবাইকে মেরে ফেলে। আর তখনই আমরা দেখি এই এক্সপেরিমেন্টের পেছনে আছে সেই লোকটা যে 1000 বছর আগে প্রতিজ্ঞা করেছিল গাঙ্গুবার থেকে সে প্রতিশোধ নেবে, অর্থাৎ উধিরানের সেই নাজায়েজ সন্তান। সে হাসতে থাকে আর বলতে থাকে, গাঙ্গুবা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এখানেই সিনেমার সমাপ্তি হয়। আসলে এটা একটা পুনর্জন্ম কেন্দ্রিক গল্প। 1000 বছর আগে পূর্বাকে বাঁচাতে পারেনি গাঙ্গুবা, কিন্তু এবার সে তাকে বাঁচাবেই। আর বাবা উধিরানের মৃত্যুর প্রতিশোধ নেবে তার নাজায়েজ সন্তান। কি হবে পরে সেটা আমরা নেক্সট পার্টে জানতে পারবো। আপাতত এটুকুই ছিল গল্প। জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।